You are watching Max Media London. ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুস সাত্তার। বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংকট যখন একটি নতুন মোড় নিয়ে চলেছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি সোমবার 237টি সংসদীয় আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করল। এখন এই মুহূর্তে বিএনপি কেন তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল এবং জানা যাচ্ছে আরও বাকি 63 আসনের প্রার্থী তালিকা তারা চূড়ান্ত এখনো এ পর্যন্ত করেনি যে এসব আসনগুলোতে তাদের সমমনা দলগুলোর যে জোট হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা এনসিপি অথবা জামায়াতে ইসলামী সহ যাদের সঙ্গে কোন রকমের একটি সমঝোতা হলেও হতে পারে, সেই 63টি আসন সেজন্যই এখনো পর্যন্ত ওপেন রাখা হয়েছে যেন সেগুলোতে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করা যায় ওই দলগুলোর সম্মতির ভিত্তিতে, একটা বোঝাপড়ার ভিত্তিতে। কিন্তু বিএনপির প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বললেন যে এমন তো হওয়ার কথা ছিল না, তিনি রোববার একটি অনুষ্ঠানে কথা বলেছেন এবং তিনি আরও একটি কথা বলেছেন, তিনি শঙ্কা প্রকাশ করে বলেছেন যে এমনও হতে পারে যে একটি অগণতান্ত্রিক অপশক্তির হাতে নিঃশর্ত আত্মসমর্পণ করার জন্য আমাদের হয়তো হাঁটতে হতে পারে। ঠিক এ সময়ে বিএনপি কেন তাদের 237টি আসনে নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করল, প্রকাশ করল? নির্বাচনের সম্ভাবনা সামনে ঝুলিয়ে রেখে অন্তর্বর্তী সরকার যখন দেখল যে বিএনপিকে রাজপথে নামা থেকে নিবৃত্ত করার জন্য একটি মাত্র পথ রয়েছে, সেটি হচ্ছে তাদের সাথে একটি সমঝোতা স্থাপন, ঠিক তখনই জুন মাসে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস লন্ডন এলেন এবং বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যেই নির্বাচন করার ব্যাপারে একটি সমঝোতায় তারা গেলেন। কেন অন্তর্বর্তী সরকার সেটি করল? কারণ সরকারের ভেতরে যাই থাকুক, পরিকল্পনা যেরকমই থাকুক না কেন, তারা বিএনপিকে নির্বাচনের ইস্যুতে রাজপথে নামতে দিতে সম্মত ছিল না। কারণ তারা জানে যদি একটি সংঘাতমুখর পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় তাহলে বিএনপির সাথে অথবা বিএনপির পেছনে থেকে হলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাতে অংশ নিয়ে ফেলতে পারেন এবং সে অবস্থায় সরকার পড়েও যেতে পারে। বিশেষ করে অন্ততপক্ষে সরকারের অবস্থান খুবই দুর্বল হয়ে পড়তে পারে, সেরকম একটি আশঙ্কা থেকেই তারা তাৎক্ষণিকভাবে বিএনপির সাথে একটি সমঝোতা করে বিএনপিকে রাজপথে নামা থেকে নিবৃত্ত করেছিল তখন। কিন্তু জুলাই সনদে বিএনপিকে স্বাক্ষর করিয়ে নিতে পারার পর সরকারের তরফে হয়তো এটা মনে করা হয়েছিল যে এখন সরকারের আর হারাবার কিছু নেই, সুতরাং একে একে তাদের বিভিন্ন পরিকল্পনা প্রকাশিত হতে থাকলেও যেগুলো প্রকৃতপক্ষে বিএনপির অনুকূলে নয়। তেমন একটি পরিস্থিতি হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কিভাবে হবে সে সম্পর্কে যখন জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারের কাছে একটি সুপারিশনামা দাখিল করল, তাতে অনেক গরমিল রয়েছে বলে বিএনপি অভিযোগ করল। বিএনপি বলল অনেক বিষয়ে আলোচনাই হয়নি জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাতে জুলাই সনদ প্রণয়নের সময়টাতে, সেগুলো এখন এই সুপারিশনামার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। গণভোট আয়োজনের যে ব্যবস্থার কথা বলা হয়েছে সুপারিশে, সেখানেও বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং লক্ষণীয়ভাবে জামায়াতে ইসলামী এবং এনসিপির সঙ্গে একটি বিরোধ দেখা গেল। বিএনপি বলেছিল যে গণভোটটি হতে হবে নির্বাচনের দিন একই সঙ্গে, আর জামায়াতে ইসলামী দাবি করছে গণভোট হতে হবে আগে এবং এই নভেম্বরের মধ্যেই তারা চাচ্ছে গণভোটটি হয়ে যাক। এই বিরোধ নিয়েই প্রকৃতপক্ষে সরকারের সঙ্গে বিএনপির যে একটা বিরোধমূলক অবস্থান, বিরোধপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছে, সেটি প্রকাশ্যে চলে আসে। আমাদের মনে রাখতে হবে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি খোদ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস এবং কমিশনের তরফ থেকে যখন সরকারের কাছে সুপারিশনামা দাখিল করা হয় তখন ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে ড মোহাম্মদ ইউনূসও তাতে স্বাক্ষর করেছেন এবং তাঁর স্বাক্ষরিত, অন্যদের স্বাক্ষরিত সেই কমিশনের সুপারিশনামা দাখিল করা হয়েছে। আবার তারই নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই সরকারের কাছে এই যে একটি দ্বান্দ্বিক পরিস্থিতি, দ্বন্দ্বমুখর একটি পরিস্থিতি, বিএনপি এটি সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছে এবং সে কারণে তারা এ নিয়ে প্রকাশ্যে তাদের বক্তব্য তুলে ধরেছে। তারা এমনকি জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সরকারকেও প্রতারণার দায়ে অভিযুক্ত করেছে।
বিএনপির তোলা বিভিন্ন অভিযোগ সম্পর্কে এ পর্যন্ত না জাতীয় ঐক্যমত্য কমিশন না সরকার কারো পক্ষ থেকে কোন রকমের জবাব দেওয়া হচ্ছে না। এ প্রসঙ্গে তারা এ পর্যন্ত কোন টুঁ শব্দটিও করেননি এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ 31 অক্টোবর শেষ হয়ে গেছে আমরা জানতে পেরেছি। সুতরাং কমিশনের পক্ষ থেকে এখন কোন রকমের যেহেতু তাদের অস্তিত্ব নেই, তাদের বক্তব্যের চাইতে বরং এ বিষয়ে সরকারের বক্তব্যটি খুবই জরুরি ছিল, কিন্তু সরকার এখনো এ পর্যন্ত কোনো কিছু জানাচ্ছে না। বরং সরকার বলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্ত বিষয়ে মতবিরোধ রয়েছে তারা 7 দিনের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে সেসব বিষয়ে যেন সুরাহা করে নেয় এবং সরকারকে তাদের মতামত জানিয়ে দেয়। ঐক্যবদ্ধ মতামত হতে হবে তারা সেটি বলেছে এবং তারা বলেছে 7 দিনের মধ্যে যদি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এসব বিষয়ের কোনো সুরাহার সুপারিশ সরকারের কাছে না পৌঁছায় তখন সরকার তাদের নিজের সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে সরকারের সঙ্গে বিএনপির বিরোধের আরও একটি সর্বসাম্প্রতিক উদাহরণ হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ অথবা আরপিও। এ বিষয়ে সরকারের একটি অবস্থান। সরকার প্রথমে 20 অক্টোবর বলেছিল যে জোটগতভাবে যদি কোন বিভিন্ন রাজনৈতিক দল যদি একসঙ্গে জোট করে তারা নির্বাচনে যায়, সেখানে তারা কোনো একটি জোটের অথবা মূলত প্রধান কোনো জোটের প্রতীক ব্যবহার করতে পারবে না। তাদেরকে নিজ নিজ দলের প্রতীক নিয়েই নির্বাচনে লড়তে হবে। সাধারণত যেটি আগের নির্বাচনগুলোতে কখনো হয়নি। মূল যে রাজনৈতিক দল যাদের নেতৃত্বে জোট গঠিত হয়েছে তাদের প্রতীক গ্রহণ করেই অন্যান্য দলের নেতাকর্মীরা তারা নির্বাচনে লড়েছেন। সরকার বলেছে 20 অক্টোবর যে এবারে সেটি বাতিল হবে এবং যার যার নিজের প্রতীক নিয়েই সেই প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এটি আইন হতে যাচ্ছে। বিএনপি এর প্রতিবাদ জানায়। বিএনপি এর বিরুদ্ধে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়ে প্রতিবাদ জানিয়ে বলেছে এই অধ্যাদেশটি যেন জারি না করা হয় এবং আগের পদ্ধতি যেন বহাল রাখা হয়। এই পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখতে পারে, কিন্তু সোমবার রাতে দেখা গেল সরকার সেই অধ্যাদেশটি জারি করে দিয়েছে। অর্থাৎ এখন জোটের অন্তর্গত অন্য কোন দলের নেতা কর্মীরা যদি নির্বাচনে অংশ নেন তাহলে জোটের প্রধান দলের প্রতীক নিয়ে তারা নির্বাচনে লড়তে পারবেন না। তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে নিজ নিজ দলের প্রতীক নিয়েই। সরকার যখন গণপ্রতিনিধিত্ব আদেশে তাদের প্রস্তাবিত সংশোধনী আনার বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছিল, তখন এর প্রতিবাদ করেছিল জামায়াতে ইসলামী এবং এনসিপি এবং তারা বলেছিল যে এটি সংশোধন করতেই হবে এবং জোটগত প্রার্থীদেরও নিজ নিজ দলের নিজস্ব যে প্রতীক রয়েছে সেই প্রতীক নিয়েই নির্বাচনে লড়তে হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সোমবার রাতে সরকার যখন অধ্যাদেশটি জারি করে দিল তখন দেখা যাচ্ছে জামায়াতে ইসলামী এবং এনসিপির কথাই সরকার রাখল। এখানে আবারও এনসিপি এবং জামায়াতে ইসলামের সঙ্গে সরকারের সমান্তরাল অবস্থান, তাদের এক পক্ষে অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়ে উঠল। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে বিএনপি নির্বাচনের সম্ভাবনা যতই সামনে ঝুলিয়ে রাখা হোক, তারা এখন ব্যাকফুটে এবং ফ্রন্ট ফুটে এখন রয়েছে সরকার পেছনে, কিন্তু সামনে রয়েছে জামায়াতে ইসলামী এবং এনসিপি। এই প্রেক্ষিতে যে সমস্ত পরিস্থিতি এখন সম্ভাবনাময় বলে মনে হয়, যেমন গণভোট করিয়ে নিয়ে যে কোনো একটি ছলছুতোয় যে কোনো অজুহাতে নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে, নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে অথবা নির্বাচন পিছিয়ে দেওয়া হতে পারে, সে বিষয়টিকে রুখে দিতে বিএনপি একটি চাল চালল এবং এই চালের অংশ হিসেবে বিএনপি সোমবার তাদের 237টি আসনে নিজেদের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করল। বিএনপি চাইছে সারা দেশে সরকার যেভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে এবং দৃশ্যত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার বিষয়গুলো দৃশ্যমান, সে অনুযায়ী বিএনপি চাইছে দেশে নির্বাচনী আমেজটুকু আরও বাড়িয়ে দিতে, নির্বাচনের আবহ আরও পোক্ত করতে এবং সেজন্য তারা তাদের প্রার্থী তালিকার এই সিংহভাগ প্রকাশ করার মাধ্যমে সরকার এবং জামায়াতে ইসলামী ও বিএনপিকে একরকমের রুখে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। বিএনপি এখন চাইছে নির্বাচনী আলাপটাই যেন সর্বসাধারণের আলাপ হয়ে ওঠে এবং সর্বত্র একটি নির্বাচনী আমেজ যেন সৃষ্টি হয়ে যায়। যদি সেটা করা সম্ভব হয় তাহলে বিএনপি আশা করছে তাদের শক্তি আর সুসংহত করা সম্ভব হবে এবং সব মিলিয়ে নির্বাচন যদি সম্পন্ন করা যায় তাহলে একটা ভালো ফলাফল নিয়ে তারা
নির্বাচনে বিজয়ী হতে পারবে এবং সরকার গঠন করতে পারবে, এরকমই আশা তারা করছে। সম্ভবত বিএনপির এই পরিকল্পনার নেপথ্যে আরও একটি কারণ রয়েছে। জামায়াতে ইসলামী এবং এনসিপির সহায়তায় সরকার যেভাবে নির্বাচনের সম্ভাবনা সকলের সামনে ঝুলিয়ে রেখে জুলাই সনদে স্বাক্ষর করানো এবং এর পরবর্তীতে এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, কেমন হবে, সেভাবে একটি ত্রিপক্ষীয় অবস্থান এবং ত্রিপক্ষীয় অগ্রসরমান যে একটি শক্তি দেখা যাচ্ছে, বিএনপি সেই শক্তির সাথে হয়তোবা অদূর ভবিষ্যতে একটি মোকাবেলার পর্যায়ে যেতে পারে বলেও বিএনপির তরফ থেকে মনে করা হচ্ছে শেষ পর্যন্ত হয়তোবা বিএনপিকে রাজপথে নামতেও হতে পারে। গণভোট যদি আগে হয়ে যায় এবং গণভোটের ফলাফলকে কেন্দ্র করে যদি জামায়াতে ইসলামী এবং এনসিপি এবং পেছনে থেকে সরকার যদি অন্য রকমের কোন রকমের চাল দিতে চেষ্টা করে, তখন বিএনপির পক্ষে নির্বাচন আদায়ের জন্য নির্বাচনটি সম্পন্ন করার স্বার্থে অন্যরকম সিদ্ধান্তে যেতে হতে পারে। এজন্য সম্ভবত তারা প্রয়োজনে সংঘাতের পথেও যেতে পারে, এই অর্থে যে তারা তখন রাজপথে আন্দোলন গড়ে তোলার পক্ষে নেমে যাবে। সেক্ষেত্রে রাজপথ দখলে রাখার জন্য বিএনপি বেশ একটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বলতে হয়। তারা 237টি আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়ে 237টি নির্বাচনী এলাকাতে, যেটি বাংলাদেশের অনেক বিরাট অংশ জুড়ে বিস্তৃত, সেই এলাকাগুলোতে যদি জনগণকে সামনে নিয়ে রাজপথে নামতে হয়, তাহলে সেই আন্দোলন সংগ্রাম সুসংগঠিত করার জন্য 237টি আসনের জন্য 237টি কমান্ডার নিয়োগ দিল এই প্রার্থী তালিকা প্রকাশ করার মাধ্যমে। এবং এই কমান্ডারদের অর্থাৎ এই প্রার্থীদের দায়িত্ব হবে নিজ নিজ এলাকায় জনগণকে সংগঠিত করে সরকার অথবা জামায়াত ইসলামী কিংবা এনসিপি অথবা ত্রিপক্ষীয় কোন সমঝোতার যে কোনো নির্বাচন বিরোধী সমঝোতা রুখে দেওয়ার জন্য তারা রাজপথে যে সংগ্রাম করার চিন্তা ভাবনা করছে, তাদের যে একটা প্ল্যান বি রয়েছে, সেই প্ল্যানটি বাস্তবায়নের জন্য সংগ্রামের ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে তারা রাজপথের সংগ্রামে এই কমান্ডারদেরকে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা দেবে। মনে হচ্ছে যে কোনো কারণেই হোক, যে কোনো অজুহাতেই হোক, যদি নির্বাচন পিছিয়ে যায়, নির্বাচন ভণ্ডুল করে দেওয়া হয় অথবা পিছিয়ে যায়, অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়, তাহলে এই কাণ্ডটি যে মুহূর্তে ঘটবে ঠিক সেই মুহূর্তেই যেন রাজপথ বিএনপির নেতাকর্মীরা দখল করে রাখতে পারেন, সেই প্রস্তুতি বিএনপি এখন নিয়ে রেখেছে বলে মনে হচ্ছে। বিএনপি জানে অন্তর্বর্তী সরকারের নিজস্ব কোনো দল নেই, কিন্তু জামায়াতে ইসলামী এবং এনসিপির শক্তি তাদের সাথে রয়েছে। সুতরাং বিএনপিও রাজনৈতিক শক্তি সুসংহত করা এবং তা প্রস্তুত রাখার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে রাখছে। তাদের কমান্ডার কাঠামো এখন প্রস্তুত। যদি প্রয়োজন পড়ে তাহলে কমান্ডারদের নেতৃত্বে রাজপথে বিএনপির নেতাকর্মীরা নেমে যাবেন এবং তখন সেটি হবে ত্রিপক্ষীয় একটি সমঝোতা জোটের বিরুদ্ধে বিএনপির একক লড়াই। এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠে অনুপস্থিত। সুতরাং বিএনপির জন্য সুবর্ণ সুযোগ ক্ষমতায় যাওয়ার জন্য। এখন বিএনপি কোনো অবস্থায় চাইবে না তীরে এসে তরি ডুবুক। সুতরাং তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য এখন প্রস্তুতি নিয়ে রেখেছে বলে মনে হচ্ছে। কারণ পরিস্থিতি উপলব্ধি করতে তারেক রহমানের এ কথাটি যথেষ্ট যে এমন তো হওয়ার কথা ছিল না। সুতরাং এবং একই সঙ্গে তিনি সামরিক আইন জারির বিষয়টি, সেনা নেতৃত্বের হস্তক্ষেপের বিষয়টির শঙ্কার কথা উল্লেখ করেছেন। সুতরাং বিএনপির শেষ প্রস্তুতি হবে, শেষ কার্যক্রম হবে রাজপথে তাদের নেতাকর্মীদের নিয়ে এই সরকারকে নির্বাচন দিতে বাধ্য করার মতো পরিস্থিতি সৃষ্টি। ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বের এখানেই সমাপ্তি। চোখ রাখুন আমাদের আগামী পর্বের দিকে। This is Max Media London.